আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের আনুষ্ঠানিক বিচার শুরু। মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠন। রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী মামুন। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। এবছর গড় পাশের হার ৬৮.৪৫%। ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। যেন তেন ভোটের বিপক্ষে জামায়াত, বলছেন গোলাম পরোয়ার। আগস্টের মধ্যে জুলাই সনদ দিতে ব্যর্থ হলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। দুটি দল প্রতীক হিসেবে শাপলা চাওয়ায় তালিকাভুক্ত করেনি ইসি। এবং প্রবল বর্ষণ ও উজানের ঢলে দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েক জেলায় বন্যা। বাঁধ ভেঙে ফেনী ও নোয়াখালীতে শতাধিক গ্রাম প্লাবিত। প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ প্রধান উপদেষ্টার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে শুরু হল জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার। অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সূচনা, বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ২০২৪-এর জুলাই আগস্টের উত্তাল সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে। তাতে প্রায় ১৫০০ মানুষের প্রাণহানির পাশাপাশি আহত হন প্রায় ২৫,০০০ মানুষ। মানবতা বিরোধী অপরাধের তদন্ত শেষে শেখ হাসিনা ও তার অপরাধ সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উভয় পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের অব্যাহতির আবেদন খারিজ করে ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা করার জন্য, নির্মূল করার জন্য লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করা এবং নির্মূল করার জন্য তার এই অর্ডার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে সমস্ত বাহিনীগুলোর কাছে কনভে করা হয়েছে। আওয়ামী লীগের কাছে কনভে করা হয়েছে, ছাত্রলীগ যুবলীগের কাছে কনভে করা হয়েছে এবং সেই নির্দেশের আলোকেই দেশব্যাপী জুলাই এবং আগস্টে ১৫০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, ২৫,০০০ মানুষকে আহত করা হয়েছে, যাদের মধ্যে চিরস্থায়ীভাবে অন্ধত্ব বরণ, চিরস্থায়ীভাবে অঙ্গহানি সহ নানান ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। ৩ আসামির বিরুদ্ধে হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয়েছে। আগামী ৩রা আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন ও ৪ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন আদালত। আর আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ার আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। বাংলায় বললে রাজসাক্ষী, কিন্তু আমাদের আইনে যেটা বলা আছে অ্যাপ্রুভার, সেই হিসাবে তার আবেদন ছিল, সেই হিসাবে তিনি গণ্য হবেন। পরবর্তীতে তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয়, তখন এটা আদালতের ডিসক্রিশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। তবে আসামিপক্ষের আইনজীবী বলছেন, একজনের দায় স্বীকারে সবার দোষ প্রমাণিত হয় না। শেখ হাসিনার আইনি লড়াই এখনো শেষ হয়নি। ১০ জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কিভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। ২৪-এর গণঅভ্যুত্থানের ঠিক ১ বছরের মাথায় বিগত সরকারের প্রধান সহ ৩ জনের বিরুদ্ধে গণহত্যার বিচার শুরু হলো। অভিযোগ গঠনের একদিন আগে জুলাই গণহত্যা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন এই মামলায় যোগ করেছে নতুন মাত্রা। আর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়া মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের জন্য। তবে আইনি লড়াই শেষ নয়, সবে মাত্র শুরু, এমনটি জানিয়েছেন আসামি পক্ষ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।
চাকরির বয়স 25 বছর পূর্ণ হওয়ায় 18 বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রাতে বিচারকদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। চাকরির বয়স 25 বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে চাকরি হতে অবসর প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা সরকারি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন বলেও এতে উল্লেখ করা হয়। এবছর এসএসসি ও সমমান পরীক্ষার গড় পাশের হার 68.45%। জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন শিক্ষার্থী, যা গত বছর ছিল 1,82,129। এবছর পাশের হার কমেছে 14.95%। অসম প্রতিযোগিতার মানসিকতা থেকে সরে এসে মেধার প্রকৃত মূল্যায়ন করায় এবার পাশের হার ও জিপিএ 5 উভয়ই কমেছে বলে জানিয়েছে দেশের শিক্ষা বোর্ডগুলো। এদিকে ফলাফল প্রকাশের পরপরই নিজ নিজ প্রতিষ্ঠানে উল্লাসে মেতে ওঠেন কৃতী শিক্ষার্থীরা। মিজান শাহজানের রিপোর্ট। এই উল্লাস সাফল্যের। শিক্ষা জীবনে প্রথম পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের দু চোখে হাজারো স্বপ্ন। টানা 10 বছরের অধ্যবসায়ের আনুষ্ঠানিক স্বীকৃতি মিলল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশের মধ্য দিয়ে। সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকরাও। যেহেতু জার্নিটা ছিল 10 বছরের, আফটার 10 ইয়ার্স ভালোভাবে স্কুল লাইফটা শেষ করা, এই জন্য অনেক ভালো। আমি অনেক হার্ডওয়ার্ক করছি, আমি সারা রাত পড়ছি, আমার অনেক ভয় লাগছিল যখন আমি আসছি, এখন আমার অনেক খুশি লাগতেছে। আমার সাফল্যের কারণ আমার প্যারেন্টস, কারণ তারা সবকিছু ট্রাই করেছে যাতে আমার লাইফটি স্মুথ যায়। সে তার পজিশন ধরে রেখে এই জিপিএ 5 গোল্ডেন জিপিএ 5 নিয়ে বের হলো এখন স্কুল থেকে। অন্যান্য বছরের মতো সরকার প্রধানের কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তরের আনুষ্ঠানিকতা ছিল না এবার। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড সহ 11টি বোর্ডের একযোগে প্রকাশিত ফলাফলে এবার কমেছে পাশের হার ও জিপিএ 5। বরাবরের মতো এবারও ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। এবার রাজশাহী বোর্ডের সর্বোচ্চ পাশের হার 77.63%। এরপর রয়েছে যশোর বোর্ড 73.69%, চট্টগ্রাম 72.07%, সিলেট 68.57%, ঢাকা বোর্ডে 67.51%, দিনাজপুর 67.03%, কুমিল্লা বোর্ডে 63.60% এবং ময়মনসিংহ বোর্ডে 68.22%। সবচেয়ে কম পাশের হার বরিশাল বোর্ডে 56.38%। মাদ্রাসা বোর্ডে পাশের হার 68.09% ও কারিগরি বোর্ডে পাশ করেছে 73.63%। উত্তরপত্রের সঠিক মূল্যায়নে পাশের হার ও জিপিএ 5 কিছুটা কমলেও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে শিক্ষা বোর্ডগুলো। আমাদের মাইন্ডসেট ছিল পরীক্ষায় বসলেই পাস এবং জিপিএ 5। আমরা ওই বৃত্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি এবং যে কারণে আমাদের ছেলেমেয়েরা যা লিখেছে, যেভাবে উত্তর দিতে পেরেছে, সেভাবে সঠিকভাবে মূল্যায়ন হয়েছে। 11 বোর্ডের বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে এবার সবচেয়ে বেশি ভরাডুবি গণিতে। আগামীতে অকৃতকার্য হয়ে কোনো শিক্ষার্থী যাতে উচ্ছ্বাস বঞ্চিত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ অভিভাবকদের। এই বাদ্যযন্ত্রের শব্দের মাধ্যমে এ সমস্ত কৃতী শিক্ষার্থীরা তাদের এবারের সাফল্যের কথাই তুলে ধরছেন না। তারা বলছেন তারা উচ্চ মাধ্যমিক এবং পরবর্তীতে উচ্চ শিক্ষায় এমন সাফল্য বারবার আনতে চান, যে সাফল্যের মাধ্যমে তারা শুধু সনদ অর্জন করতে চান না, তারা দেশ ও দশের জন্য নিজেদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পক্ষে দেশের সব সমস্যার সমাধান সম্ভব নয় এমন মন্তব্য করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনা সভায় ডিসেম্বরের মধ্যে ভোটের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশকে স্বাগত জানিয়ে ইসিকে নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি। এতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, সংস্কার ইস্যুতে ভিন্ন মত দেয়া মানে নির্বাচন বিরোধিতা নয়, মৌলিক ইস্যুতে সবাইকে একমত হতে হবে। কামরুজ্জামান রাজবের রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভার আয়োজন করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ সমমনা রাজনৈতিক দলের নেতারা। এতে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ক্রান্তিকালে মৌলিক ইস্যুতে সবাইকে একমত হবার কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, যেন তেন নির্বাচন নয়, তার মানে এই নয় জামাত নির্বাচন চায় না।
আমাদের আমিরে জামাত একটা শব্দ বলেছেন, তার আবার অপব্যাখ্যা হয়েছে। বলে আমরা ইলেকশন চাই, কিন্তু আমরা জেনুইন ইলেকশন চাই না। এই কথাকে ইন্টারপ্রিট করা হয়েছে যে ওনারা এখন ইলেকশন চান না। কারোর কোনো কথায় যেন আমরা অপব্যাখ্যা না করি, বিকৃত না করি। নির্বাচন যদি সংসদের না হয়, তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে। অতএব আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যাতে নির্বাচন হয়। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মানুষ প্রাণ দিয়েছে। দেশের জনগণ ভোট চায়, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সব সমস্যার সমাধানে অন্তর্বর্তী সরকার নয়, প্রয়োজন নির্বাচিত সরকার। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং তার সমস্যাগুলো সমাধান করবে। আমরা কেন এই সরকারের কাছে সব চাচ্ছি? এটা অন্তর্বর্তীকালীন সরকার। ইউনুসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনে একটা পরিবেশ তৈরি করবে। বিএনপি সংস্কারে বাধা তৈরি করছে এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি দাবি করেন, দেশের বড় সব সংস্কার বিএনপি করেছে। রাজনৈতিক কাঠামো, রাষ্ট্র কাঠামো এবং অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তন করবার সমস্ত প্রস্তাবগুলো সামনে নিয়ে এসেছে। এখন সেই দলকে যদি আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না, সংস্কার রুখে দিচ্ছি, তাহলে এর চেয়ে বড় সত্যের অপরাধ আর কিছু হতে পারে না। বিএনপি মহাসচিব আরো বলেন, জাতীয় ঐক্য হতে হবে গণতান্ত্রিক অধিকার রক্ষার, পরমত সহিষ্ণুতা বজায় রেখে তরুণদের গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্ব আরও নতুন মাত্রায় এগিয়ে নিতে কাজ করবেন বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। কমিউনিস্ট পার্টির দাওয়াতে 5 দিনের চীন সফরে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, বর্তমান বিশ্বে একে অন্যের সহযোগিতা ছাড়া চলা অসম্ভব। ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত মানবিক সমাজ গড়তে এবং জুলাই অভ্যুত্থানকে সম্মান জানিয়ে সুন্দর দেশ গড়ার বিষয়ে চীনের সাথে আলাপ করবেন। জামায়াতের 9 সদস্যের প্রতিনিধি দল আগামী 16 জুলাই দেশে ফিরবেন। আমরা 8 জন একসাথে আছি, আমাকে আপনারা সবাই চিনেন। আমরা এই সফরে বাংলাদেশ এবং চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে, এটাকে আরও নতুন একটা মাত্রায় কিভাবে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে আলাপ আলোচনা করব। এই ডায়ালগের উদ্দেশ্য হচ্ছে একে অন্যকে জানা এবং গ্লোবাল ভিলেজের আমরা একটা ঘরের বাসিন্দা, একে অন্যের ক্লোজ হওয়া। বর্তমান দুনিয়া একে অন্যের সহযোগিতা ছাড়া চলা অসম্ভব, আমাদের লাগবেই এক অন্যের সহযোগিতা। তা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের বুকে একটা ফেয়ার ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার যাতে এনশিওর করা যায় এবং একটা গুড গভর্নেন্স আগামীতে যাতে হয়। তা আমাদের এই এক্সক্লুসিভ যে এজেন্ডাগুলো আছে সেগুলো নিয়েও আমরা দেশে বিদেশে কথা বলি। আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র ও সনদ দিতে ব্যর্থ হলে ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দলের 10ম দিনের জুলাই পদযাত্রা শেষে মাগুরায় এক পথসভায় তিনি কথা বলেন। প্রতিনিধিদের পাঠানো ছবিতে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই দুপুরে ঝিনাইদহ থেকে মাগুরাতে পৌঁছান এনসিপি নেতাকর্মীরা। এর আগে সদরের ইছাখাদা বাজার থেকে স্থানীয় এনসিপি নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। পরে সদর উপজেলার সামনে গাড়ি বহর থেকে নেমে মাগুরা শহর অভিমুখে পদযাত্রা করেন নেতাকর্মীরা। শহরের ভাইনা মোড় চত্বরে এক পথসভায় অংশ নেন তারা। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে, আমরা 3রা আগস্টের মধ্যে সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যে এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবার মাঠে নামবো। এ সময় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার পাশাপাশি দেশ সংস্কারে এগিয়ে আসার তাগিদ দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এই জুলাইয়ের যারা হত্যাকাণ্ড
বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালে পথসভা করে এনসিপি। সেখানে তাদের স্বাগত জানায় স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা। পথসভায় জুলাই ঘোষণাপত্র ও সনদের জন্য আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে হতে যাওয়া সমাবেশে অংশ নিয়ে আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। মনির হোসেন তপু, এটিএন বাংলা। একই সাথে দুটি দল শাপলা প্রতীক চেয়ে আবেদন করায় তা তালিকাভুক্ত করেনি নির্বাচন কমিশন। কমিশন সভা শেষে একথা জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, কোন নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। ঐশী গোস্বামী, প্রমাণ রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বর্তমান নির্বাচন কমিশনের ৮ম সভা। এতে আরপিও সংশোধন সহ নানা বিষয়ে আলোচনা হয়। সভা শেষে বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, এখন থেকে প্রার্থীদের হলফনামায় দ্বৈত নাগরিকত্ব নিয়ে স্পষ্ট ঘোষণা থাকতে হবে। আমাদের একজন কমিশনারের কাছ থেকে এই প্রস্তাব এসেছে। এ সময় প্রতীক হিসেবে শাপলাকে তালিকাভুক্ত না করার বিষয়ে ব্যাখ্যা দেন তিনি। শাপলা প্রতীক চেয়ে দুটো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে। 17 জুনে নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক ঐক্য আমাদের কাছে তাদের প্রতীক পরিবর্তন করে, যেটা তারা আইনগতভাবে করতে পারে, আরপিওতে দেওয়া আছে। আর 22 জুন আবেদন করেছে আপনার নিবন্ধন প্রার্থী এনসিপি। সুতরাং দুটো দল এখানে করেছে। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই। এবার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে প্রবাসীরা ভোট দিতে পারবেন বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, ব্যালটের জন্য আবেদন করা যাবে অনলাইনে। পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। তথা আগে যেটা একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য, এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। এছাড়া বাড়ি বাড়ি হালনাগাদে 44,66,000-এর মতো বাদ পড়া ভোটার পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকায় তারা অন্তর্ভুক্ত হবে। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আগামী সপ্তাহে সংস্কার ইস্যুতে গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হবে বলে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ শেষে তিনি আশাবাদে জানান, জুলাইয়ের মধ্যেই চূড়ান্ত হবে জুলাই সনদ। এদিকে জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তরিক ইসলামের রিপোর্ট। 3 দিনের বিরতি শেষে সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আবারও সংলাপে বসেন রাজনৈতিক দলের নেতারা। আলোচনার ইস্যু ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জরুরি অবস্থা ঘোষণা ও প্রধান বিচারপতি নিয়োগের বিষয়। সংলাপে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল মত দিলেও এখনও চূড়ান্ত হয়নি এর গঠন প্রক্রিয়া। একই সাথে প্রধান বিচারপতি নিয়োগ ও জরুরি অবস্থা নিয়ে নানা আলোচনা হলেও তাতেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতার আলোকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে। জরুরি অবস্থা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। সরকারি দল বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে বোঝাপড়া করে তারপরে জরুরি অবস্থা বিধানটা এটাকে চালু করা দরকার। একটা আইনের ভিতর দিয়ে সাংবিধানিক একটা বাধ্যবাধকতার মধ্য দিয়ে যেন প্রধান বিচারপতি নিয়োগের জায়গায় একটা বিধান তৈরি করা হয়। সংলাপ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায় তার দল। কনস্টিটিউশন কোনো লিটারেচার নয়, কনস্টিটিউশনকে কনস্টিটিউশনের জায়গায় থাকতে হবে। লেজিটিমেসি দেওয়ার জন্য, ধারণ করার জন্য চতুর্থ তফসিলে যদি আনতে হয়, ঐক্যমত্য হয়, তাহলে পরে এখানেই সেফটি হিসাবে ক্রান্তিকালীন বিধানের সাথে আমরা গভর্নমেন্টের লেজিটিমেসি প্লাস জুলাই গণ অভ্যুত্থানের সেই ইমোশনকে, চেতনাকে, সেই ঘোষণাকে আমরা ওখানে এমবডিড করতে পারি এবং সেই লেজিটিমেসিটা ওখানেও আসতে পারে। জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করা সম্ভব বলে আশা করেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। অনেক বিষয়ে নিষ্পত্তি হয়নি, আলোচনা হয়েছে, সেটা যেহেতু অগ্রগতি হয়েছে, আমরা আগামী সপ্তাহগুলোতে আশা করছি যে সেগুলোর ব্যাপারে একটা মীমাংসা জায়গায় আমরা যেতে পারবো। সেটাই লক্ষ্য, সেটাই উদ্দেশ্য।
আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে মৌলিক বিষয়গুলোতে ঐক্যমতে পৌঁছানোর কথাও জানান আলী রিয়াজ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ফেনী, নোয়াখালী সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। শতাধিক গ্রাম তলিয়ে যাওয়ায় ফেনীতে বৃহস্পতিবারের এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। নোয়াখালী সদর, কবিরহাট ও কোম্পানিগঞ্জে কমপক্ষে 63,860টি পরিবার পানিবন্দী। টানা কয়েকদিনে ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে বেড়াতে যাওয়া পর্যটকরা। সাগরে ডুবে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙ্গামাটির লংগদু দীঘিনালা সড়ক। আশঙ্কা দেখা দিয়েছে ভূমিধসের। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এসব নদীর আশপাশের গ্রামগুলোতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ভারী বর্ষণের কারণে ফেনীর বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। ফুলগাজী ও পরশুরামে নদীরক্ষা বাঁধের 20টি স্থানে ভেঙে 30,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ফেনীতে আজকের এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। নোয়াখালীতে বৃষ্টি কিছুটা কমলেও জেলা সদর, কবিরহাট ও কোম্পানিগঞ্জে কমপক্ষে 63,860 পরিবার পানিবন্দী রয়েছে। এরই মধ্যে এসব এলাকায় 466টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, জেলায় 9,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা। জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজারের উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী সাগরে নেমে নিখোঁজ হন। গত 2 দিনে 2 ছাত্রের মরদেহ ভেসে আসলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন। এখানে এসে দেখি 3 নম্বর বিপদ সংকেত, বেশি ঢেউয়ে যাচ্ছে না, খুব স্বাভাবিক ঢেউয়ে আসছে। টুরিস্ট পুলিশ জানিয়েছে, সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্ক করা হচ্ছে। আমরা পুলিশ সতর্ক অবস্থানে আছি, আপনারা আমাদের সতর্কতা নিন এবং নিজেদের বিপদ এড়িয়ে চলুন। পটুয়াখালীতে টানা বর্ষণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভেসে গেছে অসংখ্য ঘের ও পুকুরের মাছ। লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। পায়রা সমুদ্র বন্দর সহ দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাঙ্গামাটির লংগদু দীঘিনালা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। গত 3 দিনের ভারী ও অতি বর্ষণের ফলে রাঙ্গামাটির লংগদুর মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন বলা যেতে পারে লংগদু যাওয়ার যে রাস্তা রয়েছে, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, যদি এরকম আরো বেশি হয়ে থাকে মানুষের আরো ভোগান্তি বেড়ে যাবে। যাত্রী বন্ধ করতেছে, কষ্ট হইতেছে চলাচল। মাইনে যাবো এখন ভাঙা যাইতে হয়। টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 8 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 169 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ইসলামপুর উপজেলার সাবধরি ইউনিয়নের কাছারিডোবা থেকে মণ্ডলপাড়া পর্যন্ত 3 কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শরীয়তপুরে টানা বৃষ্টি ও পদ্মা নদীর স্রোতে ভাঙনের তীব্রতা বেড়েছে। ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। এরই মধ্যে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা পদ্মা সেতু প্রকল্পের রক্ষাবাদের প্রায় 200 মিটার অংশ নদীতে ধসে পড়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। এদিকে ফেনী ও নোয়াখালী বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনা হয়। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপদেষ্টা পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান তার ইউরেনিয়ামের মজুদ অন্য কোথাও সরিয়ে ফেলেছে এমন তথ্য সঠিক নয় বলে দাবি করেছে ইসরায়েলের গোয়েন্দারা। তারা জানান, ইরানের ইউরেনিয়ামের মজুদ সমৃদ্ধ ফার্দো, নান্তাজ এবং ইস্পাহানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়ামের মজুদ অক্ষত রয়েছে এবং এই 3 স্থাপনার ইউরেনিয়াম সরানো হয়নি। জাতিসংঘের পরমাণু কার্যক্রম পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির তথ্য অনুযায়ী প্রায় 400 কেজি ইউরেনিয়াম মজুদ করেছে ইরান এবং এই ইউরেনিয়াম 60% বিশুদ্ধ। এই মান যদি 90% উন্নীত করা যায় তাহলে তা দিয়ে পরমাণু বোমা বানানো সম্ভব। জাতিসংঘের সংস্থার এই বিবৃতিকে আমলে নিয়ে গত 12 জুন ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েল আমেরিকা। এবার খেলার খবর। প্রথম টি-20তে বাংলাদেশকে 7 উইকেটে হারালো শ্রীলঙ্কা। তাতে 3 ম্যাচ সিরিজের 1-0 এগিয়ে গেল স্বাগতিকরা। 155 রানের টার্গেটে নেমে মারমুখী ব্যাটিং করেন কুশল মেন্ডিস এবং প্রথম নিশাঙ্কা। 28 বলে দলের স্কোরে 78 রান যোগ করার পর নিশাঙ্কা বিদায় নেন। 16 বলে তার সংগ্রহ 42 রান। এরপর রান তোলার গতি কিছুটা কমে গেলেও 3 উইকেটে 159 রান তুলে 6 বল হাতে রেখে জয় পায় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ 73 রান করেন কুশল মেন্ডিস। এর আগে পাল্লে খেলাতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে 46 রান যোগের পর সাজঘরে ফেরেন তানজিদ তামিম। পরের ব্যাটাররা রানের গতি সচল রাখতে না পারে 5 উইকেটে 154 রানে থামে বাংলাদেশ। 42 বলে দলের পক্ষে সর্বোচ্চ 38 রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। 32 রান করেন মোহাম্মদ নাইম। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই ও গণঅভ্যুত্থানের আনুষ্ঠানিক বিচার শুরু। মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠন। রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী মামুন। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। এবছর গড় পাশের হার 68.45%। ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। যেন ভোটের বিপক্ষে জামায়াত, বলছেন গোলাম পারোয়ার। আগস্টের মধ্যে জুলাই সনদ দিতে ব্যর্থ হলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। 2টি দল প্রতীক হিসেবে শাপলা চাওয়ায় তালিকাভুক্ত করেনি ইসি। এবং প্রবল বর্ষণ ও উজানের ঢলে দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েক জেলার বন্যা। বাঁধ ভেঙে ফেনী ও নোয়াখালীতে শতাধিক গ্রাম প্লাবিত। প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ প্রধান উপদেষ্টার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।